আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস লিটারেচারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফ্রেন্ডস লিটারেচারের ইনস্ট্রাক্টর হিসেবে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদের আজকে সনেট 73 রাইটার বাই উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73-র যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের উপরে ক্লাস নেব, পার্ট এ এবং বি। একটু অপেক্ষা করেন, সবাইকে একটু জয়েন করে নিচ্ছি। আর একটি কথা, সেটা হচ্ছে আমরা যেখান থেকে জয়েন হয়েছি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা আমাদের নিজ নিজ ডিপার্টমেন্টের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে আমাদের লিঙ্কটি শেয়ার করি, যাতে আমাদের দ্বারা অন্যান্য বন্ধুরা এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হয়। এতে নিজেরাও উপকৃত হবেন, দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের সবাইও কি হচ্ছে, উপকৃত হচ্ছে। তো দেখি কে কে একটু শেয়ার করতে চান, আমাদের লিঙ্কটা একটু শেয়ার করেন ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপে। তো যাই হোক, আজকে আমি শুরু করতেছি অনার্স প্রথম বর্ষ 2024-25 সেশনে যারা তোমরা ইংরেজি বিভাগে ভর্তি হয়েছ তাদের যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের যে প্রথম কবিতাটি রয়েছে সেটি হচ্ছে সনেট 73। সনেট 73 সম্পর্কে ইতিমধ্যে আমাদের দুজন ইনস্ট্রাক্টর দুটি ক্লাস নিয়ে শেষ করেছে। আশা করি ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে বুঝেছেন এবং আমাদের ইনস্ট্রাক্টররা অত্যন্ত সুন্দরভাবে ক্লাসগুলো নিয়েছে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেই বিষয়ে আপনারা ক্লাসের শেষে 5 মিনিট টাইম দেবো আপনাদেরকে, আপনারা ওই টাইমের মধ্যে আমাকে কোশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রতিটা কোশ্চেনের উত্তর দিয়ে দেব। আর ক্লাস শুরুর আগে যে কথাটি বলবো, আপনাদের এই ক্লাসটি রেকর্ডিং হচ্ছে, আপনারা ক্লাসটি কিন্তু ইউটিউবেও পেয়ে যাবেন এবং আমাদের যে পেজ রয়েছে সেখানেও পেয়ে যাবেন। তো যাই হোক, আমি শুরু করতে চাচ্ছি। একটু অপেক্ষা করুন, একটু কাজ করা হচ্ছে, সবাইকে জয়েন করে নেওয়া হচ্ছে। শুরু করতেছি। প্রথম কোশ্চেন, যেটাকে ব্রিফ কোশ্চেন বলা হয়, আপনারা হয়তো ইতিমধ্যে প্রশ্নগুলো দেখেছেন বা প্রশ্ন সম্পর্কে আপনাদের একটা আইডিয়াও এসেছে। তো যাই হোক, সনেট 73-র প্রথম ব্রিফ কোশ্চেনটা আমি শুরু করতে যাচ্ছি। হোয়াট সিজনস ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিমসেলফ টু ইন দ্য ফার্স্ট কোয়াট্রেইন? আমি প্রশ্নটা আবারও বলতেছি, হোয়াট সিজনস ডাজ দ্য স্পিকার compare himself to in the first quatrain? অর্থাৎ এটির বাংলা ধারায় এটা, প্রথম কোয়াট্রেনে বক্তা নিজেকে কোন ঋতুর সাথে তুলনা করেন? তো প্রশ্নটির উত্তর আমি আপনাদের মাঝে অ্যানালাইসিস করতে যাচ্ছি। দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য লেট অটাম সিজনস। আসলে লেট অটাম মানে কি? শরৎ ঋতু। এটা তো আমরা জানি, ইতিমধ্যে আমরা কবিতাটি পড়েছি, কবিতাটি কিন্তু আমরা লেট অটাম সম্পর্কে জেনেছি। দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য লেট অটাম সিজনস। বক্তা নিজেকে শরতের শেষ ঋতুর সাথে তুলনা করেন। হি আস্কড দ্য লিসেনার টু সি ইন হিম দ্যাট টাইম অফ ইয়ার when yellow leaves or very few or none at all hang on the boughs. লাইনটা আবারও বলতেছি, he asked the listener to see in him
that time of year when yellow leaves or very few or none at all hang on the boughs. তিনি শ্রোতাদেরকে বছরের সেই সময়টি দেখতে বলেন, অর্থাৎ তিনি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, এখানে কিন্তু কবি তার কথা বুঝিয়েছেন। তিনি শ্রোতাদেরকে বছরের সেই সময়টি দেখতে বলেন যখন হলুদ পাতা অথবা খুব কম অথবা একেবারেই একটি পাতা ডালে ঝুলে থাকে না। অর্থাৎ এই কথার দ্বারা কবি কি বুঝিয়েছেন দেখেন, আমরা কিন্তু দেখি সচরাচর আমরা যদি নেচারের দিকে লক্ষ্য করি, আমরা গাছের দিকে লক্ষ্য করি, আপনারা দেখবেন যে ডিসেম্বরের শেষ দিকে জানুয়ারির এবং ফেব্রুয়ারির শুরুতে দেখবেন গাছের সম্পূর্ণ পাতা কিন্তু ঝরে যায় এবং সেই পাতাগুলো ঝরে যাওয়ার আগে কিন্তু হলদে ভাবে একটা ধারণ করে থাকে। এই কথাটি এখানে কবি বুঝিয়েছেন। একটু ওয়েট করেন, আপনাদের আরেক বন্ধুকে আমি গ্রুপে অ্যাড করে নিচ্ছি। These branches are described shaking against the cold, which signifies the end of cycle. These branches are described as a shaking against the cold, which signifies the end of a cycle. অর্থাৎ এই শাখাগুলিকে ঠান্ডার বিরুদ্ধে কাঁপতে থাকা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা একটি চক্রের সমাপ্তি নির্দেশ করে। আপনারা প্রশ্নটি ইতিমধ্যে হয়তো দেখেছেন এবং আমি কিন্তু শেষ পর্যন্ত বলে দিলাম পার্ট এর ব্রিফ কোশ্চেনের প্রথম ব্রিফ কোশ্চেনটা। তো এখানে কবি আসলে বুঝেছেন, বক্তা নিজেরকে শরতের শেষ ঋতুর সাথে তুলনা করেন। তিনি শ্রোতাদেরকে বছরের সেই সময়টি দেখতে বলেন যখন হলদে পাতা অথবা খুব কম, অথবা একেবারে একটি পাতা ডালে ঝুলে থাকে না, একদম গাছটা কি হয়ে যায়, বেল মাথা হয়ে যায়। দেখেন আমরা যারা যখন কি করি, জি না তুমি প্লিজ আপু আপনি আপনার মাইক্রোফোনটা অফ করে রাখেন। আশা করি যাকে বলেছি সে বুঝতে পেরেছেন কথাটা। এবং তিনি এই শাখাগুলিকে ঠান্ডার বিরুদ্ধে কাঁপতে থাকা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা একটি চক্রের সমাপ্তি নির্দেশ করে। তো এভাবেই আমাদের কিন্তু প্রথম কোশ্চেনটা শেষ হলো, ব্রিফ কোশ্চেন। ও আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখেন, আপনারা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, আপনাদের যে ফার্স্ট ইন কোর্স এক্সাম হবে, সেই এক্সামে কিন্তু আপনারা মনে রাখবেন এক একটা এই কলেজে এক কোশ্চেন প্যাটার্ন করেন। তো আমাদের কিন্তু ফাইনাল এক্সাম যা হবে সেই এক্সামে কিন্তু আমাদের 12টা কোশ্চেন থাকবে ব্রিফ কোশ্চেন। সেই ব্রিফ কোশ্চেনের ভিতরে আমাদেরকে 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেই ব্রিফগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। তো ব্রিফগুলো মনোযোগ সহকারে পড়বেন। আপনাদেরকে এই কথাটা প্রথমে বলা উচিত ছিল, কিন্তু আই এম সো সরি বলতে পারিনি। তো ব্রিফ কোশ্চেনগুলো আপনারা অতীব মনোযোগ সহকারে পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটা মার্ক ডিসকানেক্ট হয়ে গেল আপনার থেকে, অর্থাৎ আপনার থেকে সরে গেল একটা মার্ক। তো যাই হোক, দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট আর দ্য বেয়ার রুইন্ড কোরিশ। হোয়াট আর দ্য বেয়ার রুইন্ড কোরিশ, অর্থাৎ নগ্ন ধ্বংসপ্রাপ্ত গায়ক দল কি? হোয়ার ডিড দ্য সুইট বার্ডস অন সিং, মিষ্টি পাখিরা এক সময় কোথায় গান গাইত? এই কোশ্চেনটা অ্যান্সার দেখেন, বলছে দ্য বেয়ার রুইন্ড সোয়েটস আর মেটাফোর ফর দ্য লিফলেস ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। The bare ruined quotes are metaphor for the leafless branches of the trees. অর্থাৎ নগ্ন ধ্বংসপ্রাপ্ত গায়ক দল হলো গাছের পাতাহীন ডালের রূপক। অর্থাৎ যখন গাছ থেকে পাতাগুলো ঝরে যায় সেই গাছটা কিন্তু আর কি করে না,
যখন বাতাস বয় সেই বাতাস বওয়ার সময় কিন্তু একটা যে ছন ছন শব্দ হয় সেই শব্দটা কিন্তু হয় না, কারণ তার কিন্তু ওই গাছটার কিন্তু ডালে পাতা নেই। দে আর described as ruined because they are empty and silent, much like the part of cards where a choir would sing, but which has no fallen into ruin. লাইনটি আমি আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দে আর described as ruined because they are empty and silent, much like the part of chords where a choir would sing, but which has no fallen into ruin. এগুলোকে ধ্বংসপ্রাপ্ত হিসেবে বর্ণনা করা হয়েছে কারণ এগুলি খালি এবং নীরব। এই যে একটু আগেই আমি যে বললাম যে গাছের যখন পাতা থাকে না, ওই গাছের কিন্তু দেখা যাচ্ছে বাতাসে শব্দ হয় না। একটু অপেক্ষা করেন, আমি আরেকজন বন্ধুকে জয়েন করে নিচ্ছি, আপনাদের আরেকজন বন্ধুকে। Much like the part of cards where a choir would sing. অনেকটা গির্জার সেই অংশের মতো যেখানে একটি গায়ক দল গান গাইত। But which has no fallen into ruin, কিন্তু যা এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে গেছে। The sweet bird once sang upon these very boughs which are now bare and cold. মিষ্টি পাখিরা এক সময় এই শাখাগুলিতে গান গাইতো যা খালি এবং ঠান্ডা। অর্থাৎ দেখেন এখানে কবি বুঝিয়েছেন যে শীতের সময় কিন্তু গাছের পাতাগুলো, গাছের যে ডালগুলো রয়েছে, ডালগুলোর যে শাখা পোশাকার যে পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ঝরে পড়ে গেছে, গাছটা খালি হয়ে গেছে এবং অনেকটা গির্জার সেই অংশের মতো যেখানে গায়ক দল গান গাইতো। অর্থাৎ এক সময় গির্জায় লোক দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু সেই গির্জাটা এখন ফাঁকা, সেখানে প্রার্থনা করার মতো কোনো একজন ব্যক্তি নেই, কিন্তু যা এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে গেছে। তারপর মিষ্টি পাখিরা এক সময় এই শাখাগুলিতে গান গাইতো এবং যা খালি এবং ঠান্ডা, অর্থাৎ এই গাছের শাখা পোশাকগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ পাখিরা এসে ডালে বসতো এবং তারা মিষ্টি সুরে কিন্তু গান গাইতো এবং শীতের সময় কিন্তু এই যে নতুন অতিথি পাখিগুলো আসে তারাও কিন্তু গান গাইতে পারে না। তো আমাদের কিন্তু 2 নম্বর কোশ্চেনটা ইতিমধ্যে শেষ হয়ে গেল। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা আমাকে শেষ সময়ে করে দেবেন, আমি কোশ্চেনের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তৃতীয় কোশ্চেনটা, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য বোস ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? একটু অপেক্ষা করেন। আমি কোশ্চেনটা আবার বলতেছি, 3 নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য বোস ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? প্রথম স্তবকের ডালপালাগুলিকে বক্তা কিভাবে বর্ণনা করেছেন, এখন আমরা সেই সম্পর্কে জানব। দ্য স্পিকার ডিসক্রাইবস দ্য বোস অ্যাজ শ্যাকিং অ্যাগেনিস্ট দ্য কোল্ড। বক্তা ডালপালাগুলিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ণনা করেছেন। অর্থাৎ শীতের সময় যে গাছের ডালপালাগুলো কি হয়ে যায়, ঠান্ডায় কাঁপতে থাকে, অর্থাৎ মৃদুমন্দ বাতাস, যে বাতাসগুলো ঠান্ডা সেই বাতাসে কিন্তু ডালগুলো এদিক ওদিক যে নড়াচড়া করে সেগুলো কিন্তু খুবই কম করে। হাউ নোটস দ্যাট দে হ্যাভ either yellow leaves or none or just a few still hanging on. He notes that they have either yellow leaves or none or just a few still hanging on.
তিনি উল্লেখ করেছেন যে তাদের হয় হলুদ পাতা আছে অথবা একটিও নেই। তাদের কি রয়েছে, একটি হলুদ পাতা থাকতে পারে আবার নাও থাকতে পারে, অথবা মাত্র কয়েকটি এখনো যা ঝুলছে। অর্থাৎ গাছে কি রয়েছে, সবগুলো পাতায় তো ঝরে পড়ে না, কিছু পাতা থাকে দেখবেন, এগুলো আপনারা কি করবেন, গাছের দিকে খেয়াল করবেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেনও। তো যাই হোক, এই কথাই কবি বুঝিয়েছেন। হি অলসো রেফার্স টু দেম অ্যাজ বেয়ার রুইন্ড কোরিশ হুইচ ওয়ার ওয়ান্স লাইভলি প্লেস হোয়ার সুইট বার্ডস ইউজ টু সিং। লাইনটা আবারও বলবো, হি অলসো রেফার্স টু দেম অ্যাজ বেয়ার রুইন্ড কোরিশ হুইচ ওয়ার ওয়ান্স লাইভলি প্লেস হোয়ার সুইট বার্ডস ইউজ টু সিং। অর্থাৎ এটির মানে তিনি এগুলিকে খালি ধ্বংসপ্রাপ্ত গায়ক দল হিসেবে উল্লেখ করেছেন, যা এক সময় প্রাণবন্ত জায়গায় ছিল যেখানে মিষ্টি পাখিরা গান গাইত। অর্থাৎ এই যে গাছের যে পাতাগুলো ছিল, এই পাতাগুলো থাকার কারণে কিন্তু গাছটাকে সুন্দর দেখা গেছে এবং সৌন্দর্য, একটা জিনিসের কিন্তু সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু যেরকম মানুষ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, গাছপালার দিকে তাকান, গাছের পাতা থাকলে কত সুন্দর দেখা যায়, এই কথাগুলোই কবি কিন্তু এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এবং যেখানে বসে মিষ্টি পাখি, এই পাখিগুলো গান গাইতো মিষ্টি সুরে, সেগুলো কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ গাছের পাতা নেই, পাখিগুলো এসে কোথায় বসবে সেই জায়গাটুকু তারা খুঁজে পাচ্ছে না। গাছটাকে মনে হচ্ছে কি একটা এই বেল মাথার মতো আর কি। তো যাই হোক, কোশ্চেনটা শেষ করলাম। আমরা 4 নম্বর কোশ্চেন শুরু করব। হোয়াট টাইম অফ দ্য ডে ইজ ইউজড অ্যাজ এ মেটাফর ফর দ্য স্পিকারস লাইফস। এখানে দিনের কোন সময়কে বক্তার জীবনের রূপক হিসেবে ব্যবহার করা হয়, এই কথাটি এই 4 নম্বর ব্রিফ কোশ্চেনে কিন্তু বুঝিয়েছেন। দ্যাট টাইম অফ ডে ইউজড অ্যাজ এ মেটাফর ফর দ্য স্পিকারস লাইফ ইজ টুলাইট। বক্তার জীবনের রূপক হিসেবে দিনের সময়কে গোধূলি বলা হয়। মানে কথাটি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দ্য টাইম অফ ডে ইউজড অ্যাজ মেটাফর ফর দ্য স্পিকার লাইফ ইজ টুলাইট। বক্তার জীবনের রূপক হিসেবে দিনের সময়কে গোধূলি বলা হয়। অর্থাৎ দিনের যে শুরু হয়েছে সেই সময়টিকে বক্তা গোধূলির লগ্ন বলে অব্যাহিত করেছেন। হি সেজ দ্যাট in him one can see the twilight of a day. He says that in him one can see the twilight of the day, which is the time after sunset fades in the west. তিনি বলেন যে তার মধ্যে দিনের গোধূলি দেখা যায়, যা পশ্চিমের সূর্যাস্তের পরের সময়। আপনারা এই কথাটি বুঝতে পারছেন কিনা আমি কথাটি বুঝিয়ে দিচ্ছি। তিনি বলেন যে তার মধ্যে দিনের গোধূলি দেখা যায়, যা পশ্চিমে সূর্যাস্তের পরের সময়। অর্থাৎ গোধূলি বলতে কি, সুন্দর যে সময়টা রয়েছে দিনের শেষ ভাগে, যে সূর্য অস্ত যায় পশ্চিমে, এই সময়টিকে বোঝাইছে। এর পরের যে অংশ, পরের যে সময়টা, সেই সময়টিকে বুঝিয়েছেন। This period comes just before the complete darkness of night. এই সময়কাল রাতের সম্পূর্ণ অন্ধকারের ঠিক আগে আসে। অর্থাৎ দেখেন, দিনটা যখন শুরু হয়, কবি কিন্তু এই দিনটাকে গোধূলি লগ্ন হিসাবে বলে গিয়েছেন। এবং এই গোধূলি লগ্নের শেষে, অর্থাৎ দিনের শেষ ভাগে, অর্থাৎ সন্ধ্যার যে একটা সময় আসে, সেই সময়ের পরের যে সময়, অর্থাৎ রাত হয়ে আসার আগের যে সময়, সেটাকে গোধূলি লগ্ন বুঝিয়েছেন। এবং সেই সময়কে রাতের সম্পূর্ণ অন্ধকারের ঠিক আগে আসে। দেখবেন আমাদের বাংলাদেশে যে জিনিসটা আমরা লক্ষ্য করি, দেখবেন মাগরিবের নামাজের আজানের পর, এই দেখবেন মানে এশার আজানের আগে যে রাতটা হয়ে যায়, সেই রাতের যে সময়টাকে, সেই সময়টাকে বুঝেছেন। অর্থাৎ রাতটা ধীরে ধীরে কি হতে থাকে, গভীর হতে থাকে।
একটু অপেক্ষা করেন, আপনাদের আরেকজন বন্ধুকে আমি জয়েন করে নিচ্ছি। তো আমি এখন 5 নম্বর কোশ্চেনটা শুরু করতে যাচ্ছি। আপনারা কোশ্চেনটা দেখেন। হোয়াট ইজ ডেথ সেকেন্ড সেলফ? মৃত্যুর দ্বিতীয় সত্তা কি? হোয়াট ডাজ টু ডু ইট টু ডু অল ইন রেস্ট? অর্থাৎ বিশ্রামে থাকা সকলের সাথে এর কি সম্পর্ক? দেখেন আমি কোশ্চেনটা আবারও বলতেছি। হোয়াট ইজ ডেথ সেকেন্ড সেলফ? মৃত্যুর দ্বিতীয় সত্তা কি? হোয়াট ডাজ ইট টু ডু অল ইন রেস্ট? অল ইন রেস্ট। বিশ্রামে থাকা সকলের সাথে এর কি সম্পর্ক? Death second self is a metaphor for black night. Death second self is a metaphor for black night. মৃত্যুর দ্বিতীয় সত্তা হলো কালো রাতের রূপক। Night is compared to death because it brings darkness and sleep. রাতকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে কারণ এটি অন্ধকার, which is a temporary state of the rest that resembles death. যা মৃত্যুর মতো একটি অস্থায়ী বিশ্রামের অবস্থা। This black night or death second self is said to take everything away and sail up in all rest, beginning a final end to day's activities. Please ভাই আপনাদের যাদের মাইক্রোফোনটা অন আছে প্লিজ অফ করে নেবেন। সদরঘাট প্লিজ আপনাদের আরেক বন্ধুকে আমি অ্যাড করে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। দেখেন, this black night or death second self is said to take everything away and sail up in rest, beginning a final end to the day's activities. এই কালো রাত বা মৃত্যুর দ্বিতীয় সত্তা সব কিছু কেড়ে নেয় এবং বিশ্রামের সব কিছুকে সিল করে দেয়, যা দীর্ঘদিনের কার্যকলাপের চূড়ান্ত সমাপ্তি আনে। অর্থাৎ মৃত্যু, দেখেন আমরা যখন সারাদিনের ক্লান্তি অবসান শেষ করে রাত্রে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন যদি এই ঘুমের মাঝে আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু এটা কালো রাত্রির মৃত্যুর মতো একটা জিনিস বোঝাবে। এই কথাটি কবি বুঝিয়েছেন। এবং আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাই তখন আমাদের সাথে কি হয় না হয় সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, এবং কারণ আমরা সারাদিন অনেক পরিশ্রম করেছি, আমাদের বিশ্রামের প্রয়োজন, সেই সব কিছু আমরা কিন্তু রাত্রে ঘুমের মাঝেই যখন ঘুমিয়ে থাকি তখন সব কিছু ভুলে যাই। অর্থাৎ তখন যদি আমাদের মৃত্যু হয় তবুও কিন্তু আমরা বুঝতে পারবো না। এই কথাটি কবি এখানে বুঝিয়েছেন। তো 5 নম্বর কোশ্চেনটি শেষ হয়ে গেল। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটি শুরু করব। হোয়াট ইজ দ্য থার্ড মেটাফোর দ্য স্পিকার ইউজেস টু ডিসক্রাইব হিজ স্টেট? বক্তা তার অবস্থা বর্ণনা করার জন্য তৃতীয় কোন রূপকটি ব্যবহার করেন? The third metaphor the speaker uses to describe his state is that of glowing fire that is near its end. বক্তা তার অবস্থা বর্ণনা করার জন্য তৃতীয় যে রূপকটি ব্যবহার করেন তা হলো একটি জ্বলন্ত আগুন যা শেষ হওয়ার কাছাকাছি। He says that in him one can see the
glowing of a fire that is dying out, laying on the ashes of the fuel that once kept it burning. তিনি বলেন যে তার মধ্যে কেউ আগুনের জ্বলন্ত আগুনের উপর শুয়ে থাকতে দেখতে পায় যা নিভে যাচ্ছে, যা এক সময় জ্বালানির ছায়ের উপর পড়ে আছে। অর্থাৎ এই লাইনটি দ্বারা কি বলছে? হি সেজ দ্যাট ইন হিম one can see the glowing of a fire that is dying out, laying on the ashes of the fuel that once kept it burning. তিনি বলেন যে তার মধ্যে কেউ আগুনের জ্বলন্ত আগুনের উপর শুয়ে থাকে, কেউ আবার দেখতে পায় যে সেই আগুনটি কি হচ্ছে? নিভে যাচ্ছে, যা একসময় জ্বালানির ছায়ের উপর পড়ে আছে। আমাদের কিন্তু 6 নম্বর কোশ্চেনটি শেষ হয়ে গেল। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটি পড়ব। ব্রিফ কোশ্চেন পার্ট এর। হোয়াট ডাজ দ্য ফায়ার লাই আপন? হোয়াট ডাজ দ্য ফায়ার লাই আপন? আগুন কিসের উপর শুয়ে আছে? হোয়াট ডাজ দিস ইমেজ রিপ্রেজেন্ট? এই ছবিটি কিসের প্রতিনিধিত্ব করে? দেখেন এটা কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য ফায়ার লাই আপন বা হোয়াট ডাজ দিস ইমেজ রিপ্রেজেন্ট? আগুন কিসের উপর শুয়ে আছে? এই ছবিটি কিসের প্রতিনিধিত্ব করে? দ্য ফায়ার লাইস আপং দ্য অ্যাসেস অফ ইটস ইয়থ। আগুন তার যৌবনের ছায়ের উপর শুয়ে আছে। This image represents the speaker's old age. এই ছবিটি বক্তার বার্ধক্যের প্রতিনিধিত্ব করে। The ashes are the remains of the youthful energy and passion that once fueled his life, and now the fire of his life is about to be extinguished on these very remains. এখানে কবি এটার বাংলা এটা বুঝিয়েছেন, ছাই হলো সেই যৌবনের শক্তি যা এবং আবেগের অবশিষ্ট যা এক সময় তার জীবনের ইন্ধন যোগাতো এবং এখন তা ধ্বংসাবশেষের উপরই তার জীবনের আগুন নিভে যেতে চলেছে। একটু অপেক্ষা করেন, আপনাদের আরেকজন বন্ধুকে আমি জয়েন করে নিচ্ছি। এভাবে আমাদের 7 নম্বর কোশ্চেনটা শেষ হয়ে গেল। এখন আমি 8 নম্বর কোশ্চেন আলোচনা করব পার্ট এর। এক্সপ্লেইন দ্য প্যারাডক্স ইন দ্য লাইন। যার ধারা একটি পুষ্ট হয়েছিল তার সাথে গ্রাস করা হয়েছে। কনসার্মড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ nourished by। অর্থাৎ যার দ্বারা একটি পুষ্ট হয়েছিল তার সাথে গ্রাস করা হয়েছে, এই লাইনের প্যারাডক্সটি ব্যাখ্যা করুন। এই কোশ্চেনটির উত্তর হবে দ্য প্যারাডক্স ইজ দ্যাট দ্য ফায়ার is being destroyed by the very thing that gave it life and strength। প্যারাডক্সটি হলো যে আগুন সেই জিনিস দ্বারা ধ্বংস হচ্ছে যা একটি জীবন এবং একটি শক্তি দিয়েছে। দ্য ফায়ার ওয়াজ nourished by wood, but as the wood burns it turns to ash। কাঠ আগুনকে পুষ্ট করেছিল, কিন্তু কাঠ পুড়ে যাওয়ার সাথে সাথে এটি ছায়াতে পরিণত হয়। This ashes then smother the fire, causing it to expire or be consumed। এই ছাইগুলি তখন আগুনকে দহন করে
যার ফলে এটি শেষ হয়ে যায় অথবা বশীভূত হয়। অর্থাৎ এর দ্বারা কি বুঝিয়েছে? প্যারাডক্সটি হলো সেই আগুন সেই জিনিস দ্বারা ধ্বংস হচ্ছে যা একটি জীবন এবং শক্তি দিয়েছে। কাঠ আগুনকে পুষ্ট করেছিল, কিন্তু কাঠ পুড়ে যাওয়ার সাথে সাথে এটি ছায়াতে পরিণত হয়েছিল। এই ছাইগুলি তখন আগুনকে দহন করে, যার ফলে এটি শেষ হয়ে যায় অথবা বশীভূত হয়। আমাদের কোশ্চেন 8 নম্বর শেষ হলো পার্ট এর। এখন আমি কোশ্চেন আলোচনা করব সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। হোয়াট ডাজ দ্য বিলাভড পারসিভ ইন দ্য স্পিকার? প্রেয়সী বক্তার মধ্যে কি উপলব্ধি করেন? হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দিস পারসেপশন? এই উপলব্ধির পরিণতি কি? The beloved perceives that the speaker is in the final stage of his life. প্রেয়সী বুঝতে পারেন যে বক্তা তার জীবনের শেষ পর্যায়ে আছেন, as shown by the metaphors of autumn, যেমনটি শরৎ, গোধূলি এবং মৃতপ্রায় আগুনের রূপক দ্বারা, টু লাইট অ্যান্ড ড্রেইং ফায়ার, অর্থাৎ মৃতপ্রায় আগুনের দ্বারা দেখানো হয়েছে। The beloved understand that the speaker's time is short. প্রেয়সী বুঝতে পারেন যে বক্তার সময় খুব কম। The consequence of this perception is that it makes the beloved love for the speaker stronger and more intense. এই উপলব্ধির পরিণতি হলো যে এটি বক্তার প্রতি প্রেয়সীর ভালোবাসাকে আরও শক্তিশালী এবং তীব্র করে তোলে। অর্থাৎ এই প্রশ্নটার বাংলা হচ্ছে, প্রেয়সী বুঝতে পারেন যে বক্তা তার জীবনের শেষ পর্যায়ে আছেন, অর্থাৎ সে এখন প্রায় মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে। যেমনটি শরৎ, এই যে লেট অটামের কথা বোঝাচ্ছে, এবং সানসেট অর্থাৎ ওয়েস্ট সানসেট, পশ্চিমে যে সূর্য অস্ত যাচ্ছে, গোধূলি লগ্ন ফিরে আসছে, এই সময়কে বুঝেছে মৃতপ্রায় আগুনের রূপক দ্বারা দেখানো হয়েছে। প্রেয়সী আরও বুঝতে পারেন যে তার যে নায়ক অর্থাৎ বক্তা রয়েছে তার সময় কিন্তু খুবই কম, তার সময় শেষ হয়ে আছে। এই উপলব্ধির পরিণত হলো এটি যে বক্তার প্রেয়সী ভালোবাসাকে আরও শক্তিশালী এবং তীব্র করে তোলে। কোশ্চেন 10, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য ফাইনাল কাপলেট? অর্থাৎ এই যে কবিতাটির যে কাপলেট রয়েছে, অর্থাৎ লাইন বাই লাইনের কাপলেট কি, স্টেট কি, এগুলো কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে আমাদের যে দুজন ইনস্ট্রাক্টর ক্লাস নিয়েছিল তারা কিন্তু অলরেডি মধ্যে সবগুলো বুঝিয়ে দিয়েছেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবেন অবশ্যই। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য ফাইনাল কাপলেট? শেষ পঙ্ক্তির মূল বার্তা কি? এই লাইনটির বাংলা হচ্ছে, শেষ পঙ্ক্তির মূল বার্তা কি? অর্থাৎ কবিতায় কবি শেষের একদম শেষে কি পঙ্ক্তি করেছেন এবং কি মূল বার্তা দিয়ে গেছেন সেটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য ফাইনাল কাপলেট is that understanding that loss is near make love stronger. শেষ পঙ্ক্তির মূল বার্তা হলো বিয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলে। অর্থাৎ এখানে যে প্রেয়সী তার ভালোবাসার মানুষকে ভালোবেসেছিল সেই কথাটি এখানে বুঝিয়েছেন। When the beloved perceives that the speaker will not be around for long. যখন প্রিয়জন বুঝতে পারে যে বক্তা বেশি দিন থাকবে না, এই কথাটি কিন্তু কি করে, তার যে প্রেয়সী অর্থাৎ ভালোবাসার যে মানুষ রয়েছে সে কিন্তু অবশ্যই বুঝতে পারে। It causes them to love more deeply and to value the short time they have left together. অর্থাৎ এটি দ্বারা বোঝায়, it causes them to love more deeply and to value the short time they have left together.
তখন তাদের ভালোবাসা আরও গভীর হয়। তারা তারা যে অল্প সময় একসাথে রেখে এসেছেন তার মূল্য বুঝতে সাহায্য করে। অর্থাৎ ভালোবাসার মানুষটি যদি আপনার কাছে থাকেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে যা বলা হয় না প্রিয় মানুষকে। কিন্তু এখানকার এই কবিতায়ও কিন্তু সেটাই হয়েছে। এই প্রেয়সীর ক্ষেত্রে সে তার ভালোবাসার মানুষকে ভালোবাসে কিন্তু তাকে অনেক কিছুই বলা বাকি রয়েছে। এই কথাগুলোও কিন্তু কি করেছেন এই কবি বলেছেন এখানে। অর্থাৎ তার যে ভালোবাসার মানুষটি রয়েছে সে কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন যে তার যে ভালোবাসার মানুষ রয়েছে তারও কিন্তু সময় শেষ হয়ে গেছে, সে প্রায় মৃত্যুর দিকে ঢলে পড়েছে। মিসিং অ্যান্সার্স আর অনলি অ্যাভেলেবেল টু রেজিস্টার্ড ইউজার্স। অর্থাৎ অনুপস্থিত উত্তরগুলো কেবল নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অর্থাৎ এই কথা দ্বারা বুঝেছেন অনুপস্থিত উত্তরগুলো অর্থাৎ যে কথাগুলো কি করা হয়েছে তাদেরকে বলা হয়নি এখনও তাদের মনের মধ্যে আছে, কেবল নিবন্ধিত রেজিস্টার্ড ইউজার্স ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। প্লিজ রেজিস্টার অর লগিং ইফ অলরেডি রেজিস্টার। যদি ইতিমধ্যে নিবন্ধিত থাকেন তাহলে অনুগ্রহ করে নিবন্ধন করুন অথবা লাইন করুন। অর্থাৎ এই কথা দ্বারা বুঝিয়েছেন কবি এটাই যে আপনি যদি আপনার ভালোবাসার মানুষের সাথে অনেক যে কথাগুলো বলেছেন এবং যে কথাগুলো বলেননি তার সাথে যে মন মালিন্য হয়েছে বা কখনো চলতে গিয়ে কখনো ভুল ভ্রান্তি হয়েছে, এই কথাগুলো যদি আপনার হয়ে থাকে আপনার কিন্তু সময় প্রায় শেষের দিকে, আপনি এটি বুঝতে পারছেন। এই কথাকে অনুসরণ করে আপনি আপনার ভালোবাসার মানুষকে তার আপনার মনের যত কথাগুলো আছে সমস্ত কিছু বলে দেবেন, এই কথাই এখানে বোঝানো হয়েছে। আর এভাবেই কিন্তু আমাদের ব্রিফ কোশ্চেনগুলো শেষ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ব্রিফ কোশ্চেন নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? তো যাই হোক, কোনো উত্তর পাইলাম না। এখন আমি পার্ট বি শুরু করব। পার্ট বির শুরুতে আমি আলোচনা করব যে আপনারা বলতে চাচ্ছি যে আপনারা কি পার্ট এর যে কোশ্চেনগুলো রয়েছে 10টি সেই কোশ্চেনগুলো আপনারা বুঝতে পারছেন কি না। যদি না বুঝতে পারেন তাহলে ক্লাস শেষে আপনারা অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। তো পার্ট বির শুরুতে আমি যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে কোশ্চেন নং 1, ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজ drawn by Shakespeare in sonnet 73। লাইনটা আবারও বলতেছি, ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজেস drawn by Shakespeare in sonnet 73। অর্থাৎ শেক্সপিয়ারের সনেট 73 আঁকা বিভিন্ন চিত্র আলোচনা করো। সনেট 73-তে শেক্সপিয়ার আসলে কি বলেছেন সেই সম্পর্কে এখানে আলোচনা শুরু করব। In sonnet 73, Shakespeare uses a series of powerful images across three quatrains to literature, the theme of again and the approach of death. In sonnet 73, Shakespeare uses a series of powerful images across three quatrains to illustrate the theme of again and the approach of death. সনেট 73 এ শেক্সপিয়ার বার্ধক্য এবং মৃত্যুর আগমনের থিমটি চিত্রিত করার জন্য তিনটি কোয়ার্টেন শক্তিশালী চিত্রের একটি সিরিজ ব্যবহার করেছেন। তো যাই হোক, ফার্স্ট স্ট্যান্জা বা ফার্স্ট কোয়ার্টেন, দ্য ফার্স্ট কোয়ার্টেন presents the images of late autumn। প্রথম কোয়ার্টেনটি শরতের শেষ দিকের চিত্র তুলে ধরেন কবি। দ্য শেক্সপিয়ার আস্ক দ্য beloved to see him as that time of year when only a few yellow leaves or perhaps none at all are left hanging on the tree boughs।
হ্যাঙ্গিং অন দ্য থ্রি বোস। বক্তা তার প্রিয়জনকে বছরের সেই সময়টিকে দেখতে বলেন যেখানে গাছের ঢালে ডালে কেবল কয়েকটি হলুদ পাতা অথবা সম্ভবত কোনো পাতায় ঝুলে থাকে না। These branches are described as shaking in the cold and are compared to bare ruined cornice where sweet birds once sang. এই শাখাগুলিকে ঠান্ডায় কাঁপতে থাকা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং খালি ধ্বংসপ্রাপ্ত গায়ক দলের সাথে তুলনা করা হয়েছে যেখানে মিষ্টি পাখিরা একসময় গান গেয়েছিল। This imagery evokes a sense of dusty coldness and the loss of vitality and song, as symbolizing the end of vibrant life. এই চিত্রকল্পটি ক্ষয়, শীতলতা এবং প্রাণ শক্তি এবং গানের ক্ষতির অনুভূতি জাগিয়ে তোলে, যা একটি প্রাণবন্ত জীবনের সমাপ্তির প্রতীক। এইভাবে কিন্তু ফার্স্ট স্ট্যান্জা অর্থাৎ ফার্স্ট কোয়ার্টেন শেষ হয়ে গেল। দ্য সেকেন্ড কোয়ার্টেন শিফট দ্য ইমেজারি ফ্রম দ্য এন্ড অফ এ ইয়ার টু দ্য এন্ড অফ এ ডে। দ্বিতীয় কোয়ার্টেনটি বছরের শেষ থেকে দিনের শেষ দিকে চিত্রকল্পকে স্থানান্তরিত করে। হিয়ার দ্য স্পিকার কম্পেয়ার হিমসেলফ টু দ্য twilight that lingers after the sun has set in the west. এখানে বক্তা নিজেকে পশ্চিমে সূর্য অস্তে যাওয়ার পরে যে গোধূলি আলো স্থায়ী হয় তার সাথে তুলনা করেন। This fading light is shown to be extinguished by the arrival of black night, which is personified as death, second self, a force that brings a final rest to all things. এই ম্লান আলো শীঘ্রই কালো রাতের আগমনের মাধ্যমে নিভে যাবে, যা মৃত্যুর দ্বিতীয় স্বরূপ, একটি শক্তি যা সমস্ত কিছুর জন্য চূড়ান্ত বিশ্রাম নিয়ে আসে। This image shortens the time frame, making the sense of an ending more immediate. এই চিত্রটি সময়সীমাকে সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্তর অনুভূতিকে আরও তাৎক্ষণিক করে তোলে, অর্থাৎ সময়কে এতটাই অল্প সময়ের মধ্যে নিয়ে আসে, সংক্ষিপ্ত সময়, সেই সময়কে এখানে বোঝানো হয়েছে। The third quatrains introduce the most intense and personal image, that of dying fire. তৃতীয় কোয়ার্টেনটি সবচেয়ে তীব্র এবং ব্যক্তিগত চিত্র উপস্থাপন করে একটি মৃতপ্রায় আগুনের। The speaker sees himself as the glowing embers of a fire that is lying on the ashes of its own youth. বক্তা নিজেকে তার যৌবনের ছায়ার উপর শুয়ে থাকা আগুনের জ্বলন্ত অঙ্গার হিসাবে দেখেন। The fire is on its death bed and is paradoxically begin consumed by the very fuel that once nourished it. আগুনটি তার মৃত্যুসজ্জায় এবং বিপরীতভাবে সেই জ্বালানির দ্বারা গ্রাস করা হচ্ছে যা একসময় এটিকে পুষ্ট করেছিল। This image powerfully captures the idea that the process of living and the passion of youth inevitably lead to the extraneous exhaustion of life itself. The image powerfully captures
the idea that process of living and passions of youth inevitably lead to the exertion of life itself. এই চিত্রটি শক্তিশালীভাবে এই ধারণা করে যে বেঁচে থাকার প্রতিক্রিয়া এবং যৌবনের আবেগ অনিবার্যভাবে জীবনের ক্লান্তির দিকে পরিচালিত করে। প্লিজ একটু আমি আমার আরেকজন স্টুডেন্টকে জয়েন করে নিচ্ছি। এভাবে কিন্তু আমাদের 1 নম্বর কোশ্চেনটি শেষ হয়ে গেল। আশা করি আপনারা পার্ট বি এর 1 নম্বর কোশ্চেনটি বুঝতে পারছেন। এখন আমি পার্ট বি এর 2 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। কোশ্চেনটি হচ্ছে, এক্সপ্লেইন হাউ ডাজ দ্য সনেট ফ্রম হেল্প দ্য সনেটার to expand the theme in sonnet 73. Explain how does the sonnet form help the sonneter to expand the theme in sonnet 73. অর্থাৎ সনেট 73 থিমটি প্রসারিত করতে সনেট ফর্ম কিভাবে সনেট শিল্পকে সাহায্য করে তার ব্যাখ্যা করো। তো অ্যান্সারটি শুরু করছি। দ্য ট্র্যাডিশনাল Shakespearean sonnet form consisting of 3 quatrains and a concluding couplet provides a perfect structure for the sonneter to develop and expand their theme in sonnet 73. ঐতিহ্যবাহী শেক্সপিয়ারের সনেট ফর্ম, যা 3টি কোয়ার্টেন এবং একটি সমাপ্তি দ্বিতীয় অংশের সমন্বয়ে গঠিত, সনেট লেখকদের সনেট 73 এর থিমটি বিকাশ এবং সম্প্রসারণের জন্য একটি নিখুঁত কাঠামো প্রদান করে। The structure of 3 distanced quatrain allows the poet to present 3 parallel metaphors for his advancing age and morality. 3টি স্বতন্ত্র কোয়ার্টেনের গঠন কবিকে তার ক্রমবর্ধমান বয়স এবং মৃত্যু হারের জন্য 3টি সমান্তরাল রূপক উপস্থাপন করতে সাহায্য করে। Each quatrain explores the theme from different perspective. The first uses the image of late autumn, the second uses the image of twilight, and the third uses the image of dying fire. প্রতিটি কোয়ার্টেনে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে থেকে থিমটি অন্বেষণ করে। প্রথমটি শরতের শেষের চিত্র ব্যবহার করে, দ্বিতীয়টি গোধূলির চিত্র ব্যবহার করে এবং তৃতীয়টির একটি মাত্র মৃত্যুপ্রায় আগুনের চিত্র ব্যবহার করে। This progressing allows for an intensification of theme. এই অগ্রগতি থিমটি তীব্রতা বৃদ্ধির সুযোগ করে দেয়। The time scale narrows from a season to the last moment of fire, beginning the idea of the end closure and making it feel more personal and imminent. সময় স্কেল একটি ঋতু থেকে একটি দিন পর্যন্ত সংকুচিত হয়, যা আগুনের শেষ মুহূর্তগুলিতে পরিণত হয়, যা শেষের ধারণাকে আরও কাছে নিয়ে আসে এবং এটিকে আরও ব্যক্তিগত এবং আসন্ন মনে করে। This methodical development in the quatrains builds a powerful and multiplicated argument about the speaker's state of decline. কোয়ার্টেনের এই পদ্ধতিগত বিকাশ বক্তার পতনের অবস্থা সম্পর্কে একটি শক্তিশালী এবং বহুমুখী যুক্তি তৈরি করে।
The concluding couplet provides the curricle turn volta the poem's argument. শেষের এই কবিতায় যুক্তিতে গুরুত্বপূর্ণ মোড় এবং ভোল্টা প্রদান করে। After spending 12 lines detailing his daisy, the speaker shifts focus from himself to the beloved's reaction. তার ক্ষয় সম্পর্কে 12টি লাইন বর্ণনা করার পর বক্তা নিজের থেকে প্রিয়জনের প্রতিক্রিয়ার দিকে মনোযোগ সরিয়ে নেন। The couplet reveals that the beloved's a perception of this impending and does not lead to a despair, but instead makes their love stronger. এই কবিতায় প্রকাশ করে যে আসন্ন পরিণতি সম্পর্কে প্রিয়জনের উপলব্ধির হতাশার দিকে পরিচালিত করে না, বরং তাদের প্রেমকে আরও শক্তিশালী করে তোলে। It introduces the profound idea that love can be intensified by a awareness of morality. এটি গভীর ধারণাটির উপস্থাপন করে এবং যে মৃত্যু সম্পর্কে সচেতনতার মাধ্যমে প্রেমকে আরও তীব্র করা যেতে পারে এটি বুঝিয়েছেন। Therefore the sonnet from the allows the poet first established problem or situation the contains and then offer resolution a new insights or a pregnant conclusion in the final couplet, thereby expanding the theme from a simple lament on again to complex and moving statement on the relationship between love and loss. অতএব সনেটের রূপটি কবিকে প্রথমে কোয়ার্টেনের একটি সমস্যা এবং পরিস্থিতি প্রতিষ্ঠা করতে এবং তারপর শেষের এই কবিতায় সমাধান একটি নতুন অত্যন্ত দৃষ্টান্ত একটি মর্মস্পর্শী উপসংহার উপস্থান করে দেয়, যার ফলে থিমটি বার্ধক্যের উপর একটি সাধারণ বিলাপ থেকে প্রেম এবং ক্ষতির মধ্য সম্পর্কের উপর একটি জটিল এবং গতিশালী বিবৃতিতে প্রসারিত হয়। তো এভাবেই আমাদের কোশ্চেনটি শেষ হয়ে গেল পার্ট বির দুটি কোশ্চেন। তো আপনাদের যাদের কোশ্চেন রয়েছে আমাকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেনের জন্য আপনাদেরকে সময় দেওয়া হলো, যদিও সময় নেই। আপনারা আপনাদের কোশ্চেন যদি থেকে থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের যার যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার কোনো কোশ্চেন নাই। আপনারা একজন বললেন, যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন এবং আপনাদের এই ক্লাসটি কিন্তু আমি পিডিএফ আকারে দিয়ে দেব এবং সম্পূর্ণ কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে এই ক্লাসগুলো পেয়ে যাবেন। আর বিশেষ করে একটি কথা, ফ্রেঞ্চ লিটারেচার যে বইটি আপনাদের মাঝে নিয়ে এসেছে আপনারা অবশ্যই আমাদের এই বইটি ক্রয় করতে আপনাদের ভালো লাগার দিক থেকে ক্রয় করবেন। আমি আপনাদের বলছি না যে আপনারা বইটি নেন, আপনারা বইটি দেখেন। আশা করি যারা বইটি নিয়েছে অনেক ভালো রিভিউ দিয়েছে এবং ফ্রেঞ্চ লিটারেচারের পক্ষ থেকে যে সামারি বুকটি মেক করা হয়েছে, মেইন টেক্সট অ্যান্ড সামারি বুক, এই বইটি যদি আপনারা নেন আমি 100% শিওরিটিতে বলবো যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং 100% শিওরিটি পেয়ে যাবেন এবং কোশ্চেন প্যাটার্নগুলো বুঝতে পারবেন আমাদের এই সামারি বইটি পড়তে পারলে। সো আপনারা যারা জয়েন হয়েছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। এভরিওয়ান, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, কোনো কোশ্চেন নাই। আর কোশ্চেনগুলো কি বুঝতে পারছেন না? জি স্যার।
আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের এই যে লিঙ্কটা দেওয়া হয় এই লিঙ্কগুলো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন, যেহেতু যদিও আপনাদের সকলের উপকারের জন্য, আপনাদের যেগুলো হেল্প হবে সেই হেল্পের জন্য এই কথা চিন্তা করে আমরা কিন্তু ফ্রেন্ডস লিটারেচারের যে ইনস্ট্রাক্টররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ফ্রি ব্যাচটা শুরু করেছি। এবং আপনাদেরকে সে আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং পেইড ব্যাচের 6 মাসের কোর্স চালু করা হবে এবং এই কোর্সটি নিতে 2500 টাকা আমরা ফিক্সড করেছি। এবং প্রথমে যারা ভর্তি হবেন তাদেরকে 2000 টাকায় আমরা কিন্তু আমাদের ফর্মটি দিয়ে ভর্তি করে নেব এবং ওখানে 100% এই ফ্রি ব্যাচের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে আশা করি এর আলোকে এর থেকে ভালো করব। এবং আপনারা ভাববেন না যে আমরা এখানে আপনাদের ক্লাসগুলো দেবো না, আমরা এখানেও আপনাদের প্রতিনিয়ত ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো এবং ওখানেও পড়াবো এখানেও পড়াবো। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবেন। যদিও ফার্স্ট টাইম মনে হচ্ছে আপনাদের কাছে, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আপনাদের ভালোর জন্য ফ্রেন্ডস লিটারেচার এই এতগুলো পরিশ্রম করে যাচ্ছে এবং আপনারা যদি আমাদের বইটি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে কন্ট্যাক্ট করবেন। ইতিমধ্যে আমাদের বইগুলো বাংলাদেশের প্রায় 10টা জেলায় চলে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে বলবো নেবেন, ভালো লাগলে অবশ্যই বইটি নিয়ে পড়বেন। তো যদিও কোশ্চেন নেই তাহলে আজকে আমি ক্লাসটি এভাবেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমাদের সাথে ফ্রেন্ডস লিটারেচারের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।